সেনাপতি। জি হুজুর। মাজার শরীফ জিয়ারত করে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে রাজ্যে ফিরে আসব। ওয়াজির সাহেব মহাল থেকে এর মধ্যেই ফিরে আসবেন। তার সঙ্গে পরামর্শ করেই রাজকার্য পরিচালনা করবেন। জি হুজুর। চলো বেগম, খোদা হাফেজ। খোদা হাফেজ। কি হলো? কে তোমরা? তুমি? হ্যাঁ, আপনার একান্ত বিশ্বস্ত সেনাপতি শ্রীযুক্ত রমণীকান্ত বিশ্বাস। কি চাও? রাজা হতে, এবং আরো চাই হুজুরের পুরো খানদানের সমাধি আমার রাজ্যেই হোক। বেঈমান! আমি একটা অস্ত্র চাই। আপনার অস্ত্র চাই? এই নিন। রানী পালিয়েছে। এই যাও, যেমন করে পারো রানী আর তার সন্তানদের ধরিয়ে এসো। যাও। রানীমা, হাই যে ভাগ্য রানীমা, আমি একজন হতভাগ্য কৃষক। আমি কি আপনাদের রক্ষা করতে পারবো? বাবা, যেমন করে হোক, যেখান থেকে হোক একজন উজাবদ্ধ ডেকে আনো, আমার মেয়েকে বাঁচাও বাবা। তোমরা রানীমাকে তার সন্তানদের নিয়ে এই পথে পালাতে দেখেছো? হারামজাদি আমাদের রাজাকে হত্যা করে পালিয়েছে। তোমরা দেখেছো? তাহলে গেল কোথায়? পালিয়ে যাবে কোথায়? যেখানে যাক, ওকে আমাদের খুঁজে বের করতেই হবে। চলো। রুমানা, 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 রুমানা। আপনি ওর মা। মা তো আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে কাঁদেন মা। তার ইচ্ছে হলে বুকের ধন আবার বুকে ফিরে আসতেও পারে। সাগর কোলে ভাগা নাগপঞ্চমী, তুমি? হ্যাঁ মংলু, ওকে আমি দংশন করেছি। হুমায়ুনগড়ের রাজা চৌধুরী আফতাবউদ্দিনকে হত্যা করে তার সেনাপতি রাজা হয়েছে। ও যেদিন পূর্ণ যুবতী হবে সেদিন থেকে ওর ছবলে বিষ আসবে। ওই ওর পিতৃ হত্যার প্রতিশোধ নেবে। ও যেদিন স্বেচ্ছায় কাউকে দংশন করবে
সেদিনও আমার আছর থেকে মুক্তি পাবে। কিন্তু মনে রাখিস, ওর প্রতি কোনো অন্যায় অবিচার করলে তোর বংশ নির্বংশ হয়ে যাবে। হুজুর, হুজুর, সেনাপতি রাজা সাহেবকে হত্যা করে সিংহাসনে বসেছে। কি? না, দেখি খালেদ বাবা, আজ থেকে আমি হুমায়ুনগড়ের রাজা। রাজা সাহেব জিন্দাবাদ, রাজা সাহেব জিন্দাবাদ, রাজা সাহেব জিন্দাবাদ। যতদিন রানীমা এবং তার সন্তানদের খুঁজে না পাই, ততদিন রাজকুমার খালেদ এই হুমায়ুনগড়ের রাজা। হ্যাঁ, ঠিক আছে তকদির। তকদিরে তকদির ঠিক থাকলেই হয়। জায়গায় মেরো না, নয়তো মরে গেলে বাঁচবো না। বাবা, কি হলো রে মা? কি হলো? কিছু হয়নি দাদু, একটু হাতছুঁই করছিলাম। এইভাবে কেউ হাত ছুঁয়ে করে? আমার বুকটা এখনো ধরফর করছে। আম্মা, আমার কান দুটো একেবারে ভয়রা করে দিয়েছে। এই চামচা, এ চল। আসি মা। তারিক, তাড়াতাড়ি ফিরিস বাবা। আচ্ছা মা। চল। তোকে নিয়েই আমার যত আশা, যত ভাবনা। কিছু ভাবিস নে মা, যে আশায় প্রায় 20 বছর আগে ওই তারেককে বুকে নিয়ে আমার এই কুড়ে ঘরে ঠাঁই নিয়েছিলি, দেখিস আল্লাহ দিলে ওই তারেক একাই তো সব আশা পূরণ করবে। তাই যেন হয় বাবা। জানি না আমার খালেদ, আমার ফুলের মতো নিষ্পাপ মেয়ে রুমানা কোথায় আছে, কেমন আছে। পঞ্চমী, তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয়। তোমরা সবাই বহরে ফিরে যাও। যাও 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 যাও। কাল প্রত্যুষে আমরা হুমায়ুনগড় রাজ্যের উদ্দেশ্যে রওনা হব। ভাইজান, জঙ্গলা হেরে গেছে, এভাবে হবে না, অন্যভাবে এগোতে হবে। খালেদ বাবা, খালেদ, দরবারে যে লোকজন তোমার জন্য অপেক্ষা করছে বাবা। ওয়াজির চাচা, রাজত্ব, বিদ্রোহ, নালিশ, বিচার। ওয়াজির চাচা, এই রাজা শাস্তি আমার আর ভালো লাগে না। ওয়াজির চাচা, আপনি আমাকে মুক্তি দিন, মুক্তি দিন। হুজুর, আজ শাহিন মার আসার কথা ছিল। ও ঠিক আছে, তুমি যাও, আমি ব্যবস্থা করছি। জি আচ্ছা। রাস্তাঘাট কিছু চিনতে পারছে না বামনি? চিনতে না পারারই কথা। বড় হুজুর নিহত হবার পর আব্বা হুজুর সেই যে আমাকে ফুপু আম্মার কাছে রেখে এলেন, প্রায় 20 বছর পর আবার সেই হুমায়ুনগড়ে ফিরে আসতেন। অবশ্য আব্বা হুজুর আমাকে মাঝে মাঝে দেখতে যেতেন। সেলিম ভাইয়া, খালেদ ভাইয়া, আয়ামা, কতদিন তাদের দেখি না। এই গাড়ি পিছাও, দেখছো না আমরা আসছি? আরে পিছাও পিছাও। তাদের তুমি বলো।
লাট বাহাদুর নামছেন। এই তুমি কোন রাজ্যে লাট বাহাদুর হে? হে হে করবে না হে, এটা ভদ্রলোকের এলাকা হে। তুমি কে হে? হে হে মুখ সামলে কথা বলে হে। আমি হুমায়ুনগড় রাজ্যের শাহী বিক্রমপুরী। বিয়াদব। তবে রে পুঁটি মাছের চচ্চড়ি, কুতু দিয়ে বের করে দেবো তোর 32 হাত নারী বুড়ি। এক লাঠিতে মস্তিষ্ক করবো না, না, না। উড়াল হাতে বাংলা বিহার উড়িষ্যার সঙ্গে মারামারি গন্ডগোল হিংসা বিদ্বেষ এই সমস্ত অভদ্র অসভ্য লোকের কাজ। দাঙ্গা হানাহানি এসব হলো সভ্যতার পরিপন্থী। আপনার কথার চেহারার মধ্যে একটা রাজকীয় ভাব আছে। আচ্ছা আপনি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো ভাইয়া। কথায় বলে না, মানিকে মানিক চেনে আর সুর চেনে কচু। হ্যাঁ গো ভাই বিক্রমপুরী, বলতে লাজে মরি, কপাল দোষে কাট কাটি। আসলে আমরা সূর্য বংশের লোক। বাহ, ভালোই হলো। আর ঝগড়া নয়, আসুন আমরা সন্ধি করি। তাছাড়া আমি কিছুদিনের মধ্যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। রাজায় প্রজায় ভাব থাকে ভালো। হ্যাঁ, আমরা সবাই রাজা। আমাদের এই রাজার রাজত্বে। ঠিক বলেছেন। তাহলে হাত মিলান। এবার বলুন, নইলে মোটে রাজার সাথে মিলবো কি শর্তে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। চলি হে। এসো এসো। এই এই ছাড়ো ছাড়ো। আরে বাবা আয়, রাগ করিস না, আয়, 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 আগে যেতে দে, আগে যেতে দে। খোদা হাফেজ। তোমাদের রাজার একটা রূপ তো দেখলাম, আর কি কি গুণ আছে তার? ওনার বাইরেরটা আসল রূপ মা, ভেতরটা আয়নার মতো, মুখ দেখা যায়। আরে শাইন, বোন আমার, কখন এলি? বোন আমার, তুই কত বড় হয়েছিস, কত সুন্দর হয়েছিস। দাঁড়া দাঁড়া, তো সুন্দর একটা ছবি আঁকবো। একটু এরকম করতো, এরকম ঘাটে কাজ কর, হাত দুটো উপর কর। শাইন, আপাচুর এখন না পরে। আব্বা হুজুর, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? আমাদের বাড়িটা এখন পরিত্যক্ত মা। তাছাড়া রাজা সাহেবকে এই প্রাসাদে একা রেখে অন্য কোথাও থাকা ঠিক হবে না। তবু এখানে এই পরিবেশে। এখানে তোর কোনো অমর্যাদা হবে না মা, তুই বিশ্রাম নে। হ্যাঁ, আমি নির্দোষ হুজুর, আমাকে মাফ করে দিন, আমি নির্দোষ। মিথ্যেবাদী রাজা সাহেব, করে হলে কি হবে? ও একটা আস্ত শয়তান, এর আগেও ওকে মাফ করে দেওয়া হয়েছে। হুজুর মিথ্যা কথা। মিথ্যে কথা, শালা ছোট লোকের বাচ্চা, মিথ্যে কথা। আপনি রাজা, ইচ্ছে করলে একজন মানুষের জীবন নিতে পারেন, কিন্তু একজন মানুষের জীবন দিতে পারেন কি? প্রজাকে সাজা দেওয়াই শুধু রাজার কাজ নয়, প্রজাকে ভালোবেসে রক্ষা করাও রাজার কাজ। রাজা সাহেব, ওয়াজির কন্যা প্রাসাদে আসার পর থেকে সবকিছুতেই তদারকি শুরু করেছে। চলুন রাজা সাহেব, জলসা ঘরে যাই।
রাজা সাহেব এতদিন একা এবং স্বাধীনভাবে রাজ্য শাসন করেছেন। ইদানিং মনে হচ্ছে কেউ যেন আপনার সব কিছুতেই ভাগ বসাতে চাইছে। চেহারা তো সুন্দর, কিন্তু মনটা এত নোংরা কেন? মেয়েদের এরকম ছবি আঁকতে লজ্জা করে না? উনি জাত শিল্পী, সুন্দরকে অমর করে ধরে রাখাই একজন শিল্পীর কাজ। তোমাকে দূর থেকে যতটা সুন্দর ভেবেছিলাম, তুমি তার চেয়ে আরো সুন্দর। এই রাজা সাহেবের কালকের খরচের টাকা তো। এই না, ধরো। তোমরা তো রাজ কর্মচারী। রাজা যদি ভুল করে বিপথে যায়, তাকে সৎ পরামর্শ দেওয়াই তো তোমাদের উচিত। একজন মানুষ মদ খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আর তাকে তোমরা আরো ধ্বংস করার জন্য। মদ মাতালকে না ছাড়লে মাতাল কখনো মদ ছাড়ে না। ইচ্ছেটাই আসল কথা। কাল থেকে এই প্রাসাদে যদি আর মদ না আসে, জলসা ঘরে বাতি না জ্বলে, যদি বাইজি না নাচে, বলছো ভাইজান? হ্যাঁ, ভেবেছিলাম রাজা সাহেবের সঙ্গে তোর বিয়ে দিয়ে দুই ভাই বোনে মিলে রাজত্ব নিয়ে সুখে থাকবো, কিন্তু বলো আমাকে কি করতে হবে? শোন, পুরুষরা সেই মেয়েকে পছন্দ করে যে মেয়ে পুরুষের মন জয় করতে পারে। ওয়াজির কন্যা শাহিনের মধ্যে সেসব গুণ আমি দেখেছি। যেমন করেই হোক রাজা সাহেবকে তো জয় করতেই হবে। দোয়া করো ভাইজান, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। রাজা সাহেব, রাজা সাহেব। এত সকালে কি চাও? শাহিন মা ও আজিজ সাহেব নাস্তার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে। নেশা করে যারা দুঃখ বলতে চায় তারা ব্যর্থ, আর যারা নেশা না করে দুঃখকে জয় করতে পারে তারাই সার্থক। বাবা, আমি একটু বেরিয়ে আসি। তাড়াতাড়ি আসিস মা। আয়া মা, আজকের খাবারগুলো তো খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আজকের খানাগুলো শাহিন মা নিজের হাতে রান্না করেছে। কেন যে বেদের ঘরে জন্মেছিলাম? ঠিক বলেছে ওস্তাদ। শালা রাজা বাচ্চার ঘরে জন্মালে এই সাপের সাথে সহবাস, টুকরি সাপের সাথে বসবাস করে বিষে বিষ ক্ষয় করতে হতো না। শালা সাপেরও আজ হরতাল করেছে। হ্যাঁ, ভালোই করেছে। তা না হলে এত সুন্দর পদ্মিনী কোলাপুরি শালা সামনে এই অবস্থায় গেলে ওরা বুঝে ফেলবে আমরা বেদে, ছোবলের ভয়ে পালিয়ে যাবে। ওস্তাদ ঠিক বলেছি। সালাম সালাম রাজকুমারী জি।
নিশ্চয়ই শিকারের খোঁজে বেরিয়েছেন। হ্যাঁ, কিন্তু একটাও চোখে পড়ছে না। রাজকুমারী, যদি একটু কষ্ট করে ওদিকটায় যান তবে বুকে হাত দিয়ে বলতে পারি শিকার মজা পাবেন। আসুন। শিকার আমরাও খুঁজছি। হ্যাঁ, ঠিক বলেছ। এটা আমার পূর্বপুরুষের নাম। ওস্তাদ, চিৎকার শুনে মনে হচ্ছে নারী নির্যাতন হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চল, হ্যাঁ চলো। এই, আরে, কাছে খবরদার, খবরদার। এই, ভালো, সাপুরের বাচ্চা বান্ধব পেয়েছে। কেমন লাগে? এখনো নামেনি। ওস্তাদ, ওস্তাদ, সাপ না, সাপের বাপ। রাজকুমারী, আমি কোথায়? এই যে মা, তুমি আমার কাছে, তোমার কোনো ভয় নেই। শয়তানদের মেরে ভাগিয়ে দিয়েছে আমার তারেক। ভাগা, আউ, 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 কুত্তা ভাগা, মারের চোটে পরনের কাপড় খুলে গেছে। এই নে মা দাওয়াই, খাইয়ে দে। এই দাওয়াই খেলে এক বেলার মধ্যে সুস্থ হয়ে যাবে। খাও মা। মনের মানুষটাকে এটা তো। তোমার নাম কি মা? শাহিন। কোথায় থাকো? হুমায়ুনগড়। হুমায়ুনগড় আপনি চেনেন? না না, তবে শুনেছি এখান থেকে অনেক দূর। তা তুমি এত দূরে কেন এসেছিলে মা? আচ্ছা মা, তুমি এখন বিশ্রাম নাও। সুস্থ হলে আমার তারেক তোমাকে পৌঁছে দেবে। শুয়ে পড়ো। না না, তারেক কেন পৌঁছে দেবে? ওর আত্মীয় স্বজনদের খবর দিলেই। আচ্ছা। মেরেছেন শিল্পী। আহা, দেখছেন না কি সুন্দর এঁকে বেঁকে আসছে। হ্যাঁ হ্যাঁ শিল্পী, মারুন মারুন, দেরি করলে ফসকে যাবে যে। মারুন মারুন, চন্দ্রানন্দে। লেগেছে লেগেছে, একেই বলে শিল্পী। হ্যাঁ, যেমনি মাথা তেমনি হাত। হ্যাঁ, ভেঙেছি কলসির কানা, তাই বলে কি প্রেম দেবে না? হ্যাঁ, দেব না মানে? দাও। প্রেম দেব, আদর দেব, সোহাগ দেব, আর ভালোবাসার পানি দিয়ে গোসল করে। আগেই বলেছিলাম না সুখ নাই, ওই দেখেন। ওস্তাদ, ওই দিকেও কিলেকিলি করে বেশি সুবিধে হলো না। এই দিকেও দেখি গাছের ফল পরে খায়। বলুন তো সুখ কিসের? ফল যদি খেতে নাই পারি তাহলে শালা গাছ কেটে ফেলবো। চল। সর্দার, এই যে সর্দার, কমল আমাদের জাতের ইজ্জত নষ্ট করছি বললি? এই সর্দার, এক ভিন জাতির সঙ্গে ফষ্টি নষ্টি করছে। তুই নিজে চোখে দেখেছিস? হ্যাঁ সর্দার,
একদিন তোমাকে আমি হাতে নাতে ধরিয়ে দেবো। আসি রাজকুমারী, খোদা হাফেজ। কেন আমাদের প্রাসাদে যাবে না? যদি মায়ের আদেশ পাই তবেই আসবো। যদি যেতে চাও তবে কথা দাও, যদি যেতে চাও তবে কথা দাও, কবে আসবে তুমি বন্ধুরে বুকের জ্বালা জুড়াইতে। এবার যেতে দাও, তুমি ফিরে যাও, পেলে মায়ের আদেশ আসবো ফিরে মনের জ্বালা জুড়াইতে। মিলনে আশায় পায়রা যেমন বাগুম বাগুম করে, বয়সকালে নারী তেমন ছটফট ছটফট করে। যৌবন কালে নারী পুরুষ একই জ্বালায় জলে, সঙ্গ আশায় অঙ্গ কাঁদে প্রতি পলে পলে, নিশিদিন কাছে থাকিতে। যদি যেতে চাও তবে কথা দাও, কবে আসবে তুমি বন্ধুরে বুকের জ্বালা জুড়াইতে।
রাজা সাহেব। বোতল সব খালি কেন? চুপ করে আছো কেন? রাজা সাহেবের নেশা পানির খাতাটা কাল থেকে বন্ধ হয়ে গেছে। কেন? ওয়াজির কন্যার নিষেধ। আমরা নাকি এতকাল আপনাকে মদ আর আজে বাজে জিনিস দিয়ে নষ্ট করে ফেলেছি। চুপ রও। জানো না আমি কারো উপদেশ পছন্দ করি না? যাও বোতল নিয়ে এসো। কিন্তু রাজা সাহেব, ওয়াজির কন্যা যদি আবার... খামোশ! ওয়াজির কন্যা কে? আমার উপর হুকুম চালাবার সাহস সে পেল থেকে? কে শাহিন? আমি কাউকে চিনি না। যাও, আমি এক্ষুনি বোতল চাই। জানো না শূন্য বোতল আমার বুকে আগুন জ্বেলে দেয়। সারাও সব, যাও। পুতুলি গো, আমার পুতুলি, পুতুলি কোথায় গো? পুতুলি ওস্তাদ, তুমিও পুরুষ আমিও পুরুষ। পুতুলি বিহনে আমার বুক ফেটে যায়, চক্ষু ফেটে অশ্রু ঝরে। তোমার চোখে পানি নেই কেন? বুঝেছি বুঝেছি, তোমার প্রেমটা হলো শুকনা। কিন্তু আমারটা ভেজা। পুতুলি, পুতুলি। আল্লাহ আমার কান্না শুনেছে। আমার বুকের ধন আমার বুকে ফিরে এসেছে। তুমি কান্দ নাই, তাই তোমার তাসে নাই। পুতুলি পুতুলি পুতুলি, মারো, আমাকে মারতে মারতে মেরে ফেললেও মোগল সাম্রাজ্যের শাহজাদার সেলিমের মতো জ্যান্ত খবর দিল আমার আত্মা ফরিয়াদ করে বলবে, प्यार किया तो डरना क्या, पता नहीं जब कोई खुदा से बंदा से डरना क्या है? ये मोहब्बत करता है, ये डरता नहीं है, और ये डरता है ये मोहब्बत नहीं करता है। आमी पुतली से मोहब्बत करता है, पुतली के पास आमी जाता है। हाय हाय, अच्छा पुतली खाता है, तुम क्यों मारता है? पुतली खाता है। তোমার রাজকুমারী নিশ্চয়ই কিছু হয়েছে, চলো যাই। কিন্তু মা যদি জানতে পারে? আরে ওস্তাদ, মহব্বত করা গুনাহ নয়। মাপ চাইলে আল্লাহ মাফ করে, আর চাচি মাফ করবে না? জীবনে অনেক প্রেমিক দেখেছি, কিন্তু তোমার মতো শুকনা প্রেমিক দেখি নাই। আরে আমার প্রেম ভেজা, আমার প্রেমের জন্য দরকার হলে মরে যাবো। চলো যাই রাজকুমারী। না, আগে ওরা আসুক। ওরা না এলে কি আবার যাবো না? না, আমি আমার চোখ দিয়ে কাছে। আরে আরে, করে কি? এই এই পুতলি, 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 আমার পুতলি, কতদিন তোমাকে দেখি। কাঁদে না, কাঁদে না, কাঁদে না, পুতুলি আমার। চলো চলো, ওস্তাদের কাছে তোমাকে নিয়ে যাই। আসো আসো আসো, বলো রাজকুমারী কি হয়েছে? রাজা সাহেব মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ? যাক, চলো আমরা ওদিকে যাই। হ্যাঁ, চলো। শাহিন, বলো রাজা তোমাকে কেন মেরেছে? কাউকে ভালোবাসি বলে। হয়তো সেই জন্যই ওই মাতাল রাজা একদিন গুলি করে মেরেই ফেলবে। না শাহিন, আমি মরে গেলে কার কি এসে যায়? আর কখনো এসব কথা বলবে না। আমার এই কষ্টের কথা মাকে বলতে পারি না, তাই বলে তুমিও বুঝবে না শাহিন। কষ্ট
কষ্ট কি তুমি শুধু একাই পাও, আর কেউ পায় না? শাহিন, তারে এবার বুঝলে তো ওস্তাদ, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। চলো, কোথায়? রাজপ্রাসাদ ছেড়ে আমাদের পুরনো বাড়িতে চলে এসেছি। যাও ওস্তাদ, পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসরঘর সাজাও গিয়ে। বিয়ের সাজনি সাজো কন্যালো, বিয়ের সাজনি সাজো কন্যালো, কন্যা কন্যা। পাগলে বলে কি? যাও ওস্তাদ, হয় তোমরা ঢুকবে, না হয় আমরা ঢুকবো। আয়ামা, ওয়াজির চাচা, শাহিন, ওরা কোথায়? তারা নেই, নেই মানে? তারা প্রাসাদ ছেড়ে নিজেদের বাড়িতে চলে গেছে। বুঝলে শাহিন জি, যারা প্রকৃত এবং প্রকৃতির শিল্পী তাদের দিয়ে ঘর কন্যা হয় না। ওয়াজির চাচা কোথায়? আব্বা হুজুর বাড়িতে নেই। এভাবে হঠাৎ চলে আসার কারণ? আমার আব্বা হুজুর সামান্যই একজন রাজকর্মচারী, আর আপনি রাজা। কর্মচারীদের কি রাজার সাথে রাজপ্রাসাদে থাকা মানায়? কিন্তু এতকাল তো বেমানান মনে হয়নি। চিরকাল কারো সমান যায় না রাজা সাহেব। চলো তারেক। ছোট হুজুর, বাহ, এক রাতের মধ্যে চিরদিনের প্রিয় খালেদ ছোট হুজুর হয়ে গেল চাচা। কিন্তু বাবা, আমি ওয়াজির চাচা 20 বছর আগে যে শিশুকে ভাগাড়ে শেয়াল কুকুরে ছিঁড়ে খেত, তাকে কুড়িয়ে এনে সন্তানের মতো ওই বুকটাতে এতকাল আগলে রেখেছিলেন। না হয় ভুল করে একটা অন্যায় করেছি, সেজন্যই কি ওই প্রাসাদে আমাকে একা নির্বাসন দিয়ে এলেন? ও আছি চাচা, আমি তো রাজা হতে চাইনি। খালেদ, ওয়াজির চাচা প্রাসাদে আসবেন, কিছু কথা আছে। আসবো বাবা, আসবো, অবশ্যই আসবো। কি যেন বলতে চেয়েছিলে বাবা? চাচা, রাজারা চিরকাল শুধু দিয়েই থাকে, তাই না? হ্যাঁ, আজ যদি রাজা আপনার কাছে কিছু চায়, দেবেন? তোমাকে অদেয় আমার কিছু আছে বলে তো আমি জানি না। আমার তো কেউ নেই। তাই আপনার শাহিনকে আমায় যৌতুক দেবেন? আমি পঙ্গু, বদমেজাজি, আমার কোনো অপরাধী তো আপনার কাছে গোপন নেই। খালেদ, আর লজ্জা দিও না বাবা। পিতার কাছে সন্তানের কোনো অপরাধ থাকতে নেই। আমার শাহিন ভাগ্যবতী, ও রাজরানী হবে এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি যাই, ওদের খবরটা বলি গে। হ্যাঁ, শাহিন, পঙ্গুর স্বামী কোনো মেয়ে চায় না, শুধু আমার জন্য তোমার জীবনটা। স্বামীর সম্বন্ধে ও কথা শোনাও পা। তোমার একটি হাত, একটি পা অচল, কিন্তু আমার তো আছে। আমাকে দিয়ে তোমার জীবন পরিপূর্ণ করে দেব। শাহিন, হ্যাঁ রাজকুমার। না বাবুজি, এ বিয়ে হতে পারে না। কেন হতে পারে না শুনি? খালেদ পঙ্গু বলে? ওই পঙ্গু তুই আমি হতে পারতাম। তুই কি জানিস না ওই প্রাসাদের অন্নবস্ত্রেই আমাদের পূর্বপুরুষ প্রতিপালিত হয়েছেন? খালেদের আব্বা হুজুরের অনুগ্রহেই আমি ওয়াজির হয়েছি। আজ খালেদ এই বিশাল হুমায়ুনগড় রাজ্যের একমাত্র এবং শেষ রাজা। ওরে শাহিন, রাজধানী হবার ভাগ্য সকলের হয় না মা। আব্বা হুজুর, আমি রানী হতে চাই না,
হাত জোর করে কুর্নিশ করে যে অসহায় মানুষগুলো, তাদের জন্য আবার করুণা হয়। আমি খোলা আকাশের নিচে মুক্ত পাখির মতো স্বাধীন জীবন ভালোবাসি। আব্বা হুজুর, দোহাই আপনার, আমাকে রাজরানী বানিয়ে ওই প্রাসাদে বন্দি করবেন না। মারহাবা, মারহাবা, মারহাবা। 1000 বছর বেঁচে থাকো বোন। উজির চাচা, ও যদি আপনার মেয়ে না হয়ে আমার বোন হতো, তাহলে ওকে আমি মাথায় করে রাখতাম। কথা তো নয়, যেন অমর পানি। শাহিন বোন আমার এখন বড় হয়েছে, দুনিয়ার ভালো মন্দ বুঝতে শিখেছে। ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে সাজিয়ে দিয়ে ওর ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দেবেন না উজির চাচা। মেয়ে তো আপনার একটাই। রাজা সাহেবের বিয়ের জন্য রাজ্যে কি পাত্রীর অভাব আছে? কিরে বোন, ঠিক বলিনি? তুই কিচ্ছু ভাবিস না। আরে আমি তো আছি, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। হ্যাঁ, খালেদ বাবা, আমি জানি আপনি কি বলবেন। আপনি কিচ্ছু ভাববেন না। 10 রাজ্যের লোক জানিয়ে এই বিয়ে হবে। কিন্তু বাবা, আমি বলছিলাম কি, আজ আমার আব্বা আম্মা বেঁচে থাকলে তারাও তাই করতেন। আপনি শুধু শাহিনেরই পিতা নন, আমারও পিতৃতুল্য। আপনি নিশ্চয়ই চান না আপনার সন্তানের বিয়ে কাঙ্গালের মতো হোক। বাবা খালেদ, বলতে লজ্জায় আমার বুক ফেটে যাচ্ছে বাবা। এ বিয়ে হবে না। শাহিন এ বিয়েতে রাজি নয়। অমন কন্যার পিতা হওয়ার চেয়ে আমার মরণ হওয়া ভালো ছিল। চাচা, না চাচা, না। তবু আমি চিরকাল আপনার খালেদই থাকবো। খালেদ চাচা, বাবা। তাহলে শাহিনের সঙ্গে যে ছেলেটিকে দেখলাম, শাহিন কি তাকেই ভালোবাসে? বিশ্বাস করো শাহিন, তোমাকে ভালোবাসবার মতো হৃদয়ে আমার প্রচুর ঐশ্বর্য আছে। কিন্তু মার কথা মনে হলে শ্রদ্ধা, স্নেহের শাসনে সব প্রেম আমার ভক্তিতে ভরে ওঠে। যে সন্তান মাকে শ্রদ্ধা করে না, সে কখনো আমার প্রেমিক হতে পারে না। তোমার মাঝে দেখেছি যেমন মাতৃভক্তি, তেমনি নারীকে জয় করবার সাংঘাতিক পৌরুষ। তাই তো রাজ্য রাজত্ব ছেড়ে তোমার সাথে বনবাসী হতো আমার মন কাঁদে। শাহিন, যে প্রেম হৃদয়ে সেদিন কেঁদে মরে, সে তো স্বর্গের আশীর্বাদ। তাকে ভুলতেও কষ্ট হয়, মনে করলে কষ্ট আরো বাড়ে। নারীর সুধাবিনে প্রেমের ফসল তো ফুলে ফলে ভরে ওঠে না। আমার এই প্রেম জীবনের চেয়ে গভীর, স্বর্গের চেয়েও সুন্দর। আমি তোমাকে কানায় কানায় ভরে দিতে চাই। সাবধান, ছুঁয়ো না আমারে, প্রেমের রোগ হয়েছে আমার, ও প্রেমের রোগ হয়েছে আমার। জানের জান বলি যে তোমারে, প্রেমের রোগ সারাবো তোমার, আমি প্রেমের রোগ সারাবো তোমার।
হয় কিনা। ঘুমাইলে চোখে দেখি না, আবার খাইলেও ক্ষুধা লাগে না। হ্যাঁ, এ রোগের দাওয়াই আছে, এসো না আরো কাছে। সাবধান, ছুঁয়ো না আমারে, প্রেমের রোগ হয়েছে আমার। ও প্রেমের রোগ হয়েছে আমার। হায় হায়। ফকিরি করতে এসে আমি নিজেই রোগী হয়েছি। তুমি যে ভণ্ড ফকির, তোমার মতলব আমি বুঝেছি। সত্যি যদি বুঝে থাকো, আমায় বুকে ধরে রাখো। না 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 না, সাবধান, ছুঁয়ো না আমারে, প্রেমের রোগ হয়েছে আমার। ও প্রেমের রোগ হয়েছে আমার। এই জানের জান বলি যে তোমারে, প্রেমের রোগ সারাবো তোমার, আমি প্রেমের রোগ সারাবো তোমার। ও প্রেমের রোগ হয়েছে আমার। আমি প্রেমের রোগ সারাবো তোমার, ও প্রেমের রোগ হয়েছে আমার। আমি প্রেমের রোগ সারাবো তোমার। এই বাঁধো ওকে। চল 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 বেটা, চল। তমিজ, তোর এত বড় সাহস আমার এলাকায় এসে আমারই। হ্যাঁ? এই এখানে কেন এসেছিস? বল বল, তুই কে? বল। কাপুরুষ, কোন বীরকে পেছন থেকে আক্রমণ করে না। সাহস থাকে তো বাঁধন খুলে দাও। খামোশ, বেয়াদবি। রাজা সাহেব, আপনার অধপতন দেখে আমার করুণা হচ্ছে। এই, হ্যাঁ, আমি জানি ওকে আপনি কেন হত্যা করতে চান, কিন্তু আমি আপনার মতো উন্মাদ নই। আপনি চাইলেও এদের সামনে আপনার সেই হীন বাসনার কথা আমি বলতে পারবো না। আমাকে শাদী করতে না পারার জন্য যদি আমার মনের মানুষকে হত্যা করতে চান, তাহলে অনুরোধ করব আমাদের দুজনকে একসঙ্গে হত্যা করুন। আপনি রাজা, আপনার সাজা পাবার ভয় নেই। বলুন, দুজনকে হত্যা করতে পারবেন? ওকে ছেড়ে দাও, যাও। আর কোনোদিন আমার রাজ্যের ত্রিসীমানায় আসবে না। যাও। আসবো রাজা, আমাকে আসতেই হবে। মা, আজ তোমরা কে কোথায় আমি জানি না, কিন্তু একটি কথা বারবার জানতে ইচ্ছে করে। মা, তুমি কেন আমাকে জন্ম দিয়েছিলে? পঙ্গু বলে সকলে ব্যঙ্গ করে, মর্দব মাতাল বলে লোকে ঘৃণা করে। রাজা সেজে কি এক যন্ত্রণার সাজা ভোগ করছি তা কেউ বুঝতে পারে না। রাজা হচ্ছে মানুষ, তারও একটা মন আছে। কাউকে ভালোবেসে কারো ভালোবাসা পেয়ে বাঁচতে ইচ্ছে করে, সে কথা আমি কি করে বোঝাই মা? তারেক, তোর এই অবস্থা কেন? তুই কোথায় গিয়েছিলি? বল তারেক, বল। হুমায়ুনগড়। হুমায়ুনগড়? হ্যাঁ মা, হুমায়ুনগড়ের রাজা। তারেক, যে হুমায়ুনগড় আমার স্বামী সন্তান, আমার রাজত্ব কেড়ে নিয়েছে, যে হুমায়ুনগড়ের মর্মান্তিক কাহিনী এই 20টি বছর বুকে পাথর চাপা দিয়ে ভুলতে চেয়েছি, যে আশায় তোকে আমি তিল তিল করে বড় করেছি, সেই হুমায়ুনগড়ের রাজা আমার বুকের রক্ত, আমার শেষ চিহ্ন নিয়ে বাড়ি খেলতে চায়। বাবা,
আর তো সহ্য করা যায় না বাবা। দাদু, মা এসব কি বলছে? বলো দাদু, চুপ করে থেকো না, বলো বলো। মা বলো, কে আমার আব্বার ভাইকে খুন করেছে? বলো মা, বলো বলো, কে তোমার রাজত্ব কেড়ে নিয়েছে? আসলে তুমি কে? কি আমার পরিচয় বলো। তোমার আল্লাহর কসম লাগে, চুপ করে থেকো না মা, কথা বলো। দাদু, তুমিও কি চুপ করে থাকবে? তোমার দোহাই লাগে, চুপ করে থেকে আমাকে আর কষ্ট দিও না। বলো বলো মা, এসব কি বলছে? বলো দাদু। তাহলে শোন, আজ থেকে 20 বছর আগে তোর আব্বা চৌধুরী আফতাবউদ্দিন ছিলেন হুমায়ুনগড় রাজ্যের সকলের প্রাণপ্রিয় রাজা। তারই কুচক্রী সেনাপতি ওজিরের যোগ সাজসে তোর আব্বা তোর বড় ভাইকে হত্যা করে সিংহাসন দখল করে। তোর মা তোকে আর তোর ছোট বোনকে নিয়ে পালিয়ে আসার সময় তোর বোনকে সাপে কেটে মেরে ফেলে। সেই থেকে রানীমা আমার এক দুঃখী মা হয়ে তোকে বুকে নিয়ে এই বনে জঙ্গলে দিন কাটাচ্ছে রে তারেক। শুধু এই আশায় যে তুই বড় হয়ে একদিনের প্রতিশোধ নিবি। মা, এই কথা এতদিন আমাকে বলনি কেন? মা, আজ শুধুই তুমি আমার মানো, তুমি ওই হুমায়ুনগড়ের রানীমা। রানীমা, তোমার সন্তানকে আদেশ করো, ওই শাড়ির আঁচল ছিঁড়ে তোমার তারেকের মাথায় যুদ্ধের আমামা বেঁধে দাও। রানীমা, আমি তোমার পা ছুঁয়ে কসম কাটছি মা, যদি ওই খুনি রাজার মাথা কেটে এনে তোমার পায়ে রাখতে না পারি, তাহলে জীবন আমি শিয়াল কুকুরকে দিয়ে খাও। সময় এসে গেছে, এবার শুধু সুযোগ বুঝে একটা কূপ মারা। ভাইজান, আপনি কি বলছেন? শোনো, আমাদের ল্যাংড়া রাজার মনে প্রেম জেগেছে। সে উজির কন্যা শাহিনকে চায়, আর শাহিন চায় তারেক। নারীর জন্য কত রাজ্য ধ্বংস হয়ে গেল। রাজা যদি শাহিনের জন্য তারেককে হত্যা করে, তাহলে আমরা প্রজাদের নিয়ে বিদ্রোহ করব। আর তারেক যদি শাহিনের জন্য গোপনে রাজা সাহেবকে হত্যা করে, তাহলে অতি সহজেই রাজ্য আমাদের হস্তগত হবে। এবার আমরা নীরবে একটি খুনের জন্য অপেক্ষা করব। শুধু একটি খুন। একটা কথা বলবো? ওয়াজির কন্যা প্রাসাদ ছেড়ে চলে যাবার পর আপনি যেন কেমন ঝিমিয়ে পড়েছে। ভালো করে কথা বলেন না, মুখে হাসি নেই, পায়ের উপর বাঁধবো। জলসা ঘরের বাতিগুলো অনেক দিন জ্বলে না। পান্না, শোন, কি বুঝলি? কিছু না। প্রাসাদটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে। একটা কিছু করতে হয়। কি বলছেন আব্বা হুজুর? ওই গন্ডগোল এলাকা খালিশপুরে আপনি একা যাবেন? কি করব মা, রাজার হুকুম। কেন? আরো তো রাজকর্মচারী আছে, তারা যেতে পারে না? রাজা তাদের চেয়ে আমাকে যে বেশি বিশ্বাস করেন। কবে ফিরবেন আব্বা হুজুর? ঠিক বলতে পারছি না মা। আসি। তোরা দুই ভাই বোনে মিলেমিশে থাকিস, কেমন? হ্যাঁ, আমি তাহলে আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ।
পানিতে দাঁড়িয়ে থাকবো। যতক্ষণ না বলো কবুল। কি? প্রেম। জোর করে প্রেম ভালোবাসা আদায় করা যায় না। স্বেচ্ছায় না দিলে কি করবো? আমরা শিল্পী, জোর জবরদস্তি কিছুই বুঝি না। আমরা প্রেম দিয়ে প্রেম পেতে চাই। মেয়েদের কষ্ট দেখে পুরুষদের কষ্ট হয় না? হয়। পুরুষদের কষ্ট দেখে মেয়েদের কষ্ট হয় না? হয়। তাহলে বলো রাজি? তাহলে কাপড়গুলো দিন। আপনার ওদিকে মুখ ঘুরান, আমরা কাপড় বদলাব। এই যে প্রেম না কচু। তুমি আমার প্রেমে পড়েছো, মনের কথা চোখে বলেছো, মনে মনে ভালো
হারাম জাদি, যে পাতে খাও সেই পাত শুরু করো। গঙ্গা, ওকে ছেড়ে দাও। আমি যাকে ভালোবাসি তার কোনো অপমান আমি সহ্য করব না। ছি ছোট হুজুর, ভালোবাসা একটা সীমা থাকে। কোথায় আপনি আর কোথায় আমরা? আরে বোকা মেয়ে, যাকে ভয়ে ভক্তি করতে হয় তার সাথে কি প্রেম করা চলে? হ্যাঁ, সালাম কর। আরে বচ্চা, তুমি সালাম কর। ছোট হুজুর, বাবা, আপনারা রাজবংশের লোক, ছোট জাতের হলো আমরা মানুষ, আমাদের মান সম্মান আছে। সর্দার, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। আপনাদের মতো বিদ্যা বুদ্ধি আমাদের নাই, কিন্তু এইটুকু বুঝি, ইজ্জতের চেয়ে বড় সম্মান আর কিছু নাই, যা একবার হারালে আর কোনো দিন পাওয়া যায় না। আমরা গরিব, দয়া করে আমাদের ইজ্জত দিয়ে বাঁচতে দিন। আয় আয় বলছি। সর্বনাশী, তুই কি করেছিস? যে ভয়ে তোকে এই 20টি বছর বুকের পাঁজরে আগলে রেখেছি, সেই আগুনে তুই হাত দিয়েছিস কেন বাবা? সত্যিকারের প্রেমে তো কোনো পাপ নেই। চুপ! কিন্তু মনে রাখিস, ওর প্রতি কোনো অন্যায় করলে তোর বংশ নির্বংশ হয়ে যাবে। ওরে কমল, তুই জানিস না তোর জীবনে প্রেম ভালোবাসা থাকতে পারে না। কাউকে ভালোবাসা তোর জন্য অপরাধ। কেন বাবা, কেন? বলো বলো বাবা, কেন আমার জীবনে প্রেম ভালোবাসা থাকতে নেই? কেন আমি কাউকে ভালোবাসতে পারবো না? আমিও তো মানুষ। ওরে কমল, তুই আমাদের মতো সাধারণ মানুষ না। বাবা বলো, বলো তাহলে আমি কে? আজ থেকে 20 বছর আগে তোকে তোকে আমি সাপে কাটা অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম। নাগ পঞ্চমী তোকে দংশন করেছিল। সেই দিন থেকে তোর উপর নাগ পঞ্চমীর আসর আছে। সে বলেছিল, যেদিন তুই পূর্ণ যুবতী হবি তখন তোর ছোবলে বিষ আসবে। তাহলে তাহলে আমি কে? কমলের উপর সর্পরানী নাগ পঞ্চমীর আসর আছে। কমলকে পাওয়া মানে নাগ রানীকে পাওয়া। বেদেকুলের সারা জীবনের তপস্যা। এবার কমলের জীবন থেকে সেলিমকে সরাতে হবে। মৈথিলী, এতকাল বড় আশা করে তোকে পুষে রেখেছি। যা যা, আজ তোর কারিশমা দেখা। কি বললেন? সেলিম সাহেব কি সাপে কেটেছে? হ্যাঁ সর্দার, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি চলো। ভজা, কমল। সর্দার, ওদের ডাকতে হবে না, তুমি নিজেই চলো। আমার শিল্পী ভাইকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন, আমি এক্ষুনি যাচ্ছি। পারলাম, একে ভালো করার সাধ্য আমাদের নেই। ইচ্ছে করলে দাফন করতে পারেন, মন চলে ভাসিয়েও দিতে পারেন। না না ভাইয়া, না। আব্বা হুজুর ফিরে এলে আমি তাকে কি জবাব দেব? ওটা বেশিক্ষণ ধরে রাখলে আজাব হয় বোন, তাড়াতাড়ি দাফন করাই ভালো। ঠিক বলেছেন হুজুর। না, ওকে দাফন করার আগে আমি একবার শেষ চেষ্টা করতে চাই। দেখো বোন, আমার ভাইয়াকে ভালো করতে পারলে তুমি যা চাইবে আমি তাই দেব।
নিজের জীবন বিপন্ন করে আমাকে নতুন জীবন দিয়েছো। এই জীবন তো তোমারই, কমল। এই জীবনের ভার তোমাকেই নিতে হবে। কি হলো, কিছু বলছো না যে? কমল, আমাকে বিশ্বাস হয় না? বেশি আশা করতে ভয় হয়। কেন? যদি সে আশা পূরণ না হয়। এ তোমার ভুল ধারণা, কমল। এ বুকে কান পেতে শোনো, সারাটা হৃদয় শুধু তোমার কথাই বলে। সর্দার যান ছোট হুজুর, দয়া করে আর কখনো এমুক হবেন না, তাহলে মহা সর্বনাশ হয়ে যেতে পারে। চল চল। সেদিনও তোকে বলেছি, সাধারণ মানুষের মতো প্রেম ভালোবাসা তোর জীবনে একটা অপরাধ, তবু তুই বারবার সে একই ভুল করছিস। কিন্তু কেন বাবা, কেন আমার জীবনটা এমন হলো? কেন আমি অভিশপ্ত? বলো বাবা, বলো। কান্নার দিন তো শেষ হয়েছে কমল, আজ প্রতিশোধ নেবার পালা। প্রতিশোধ? হ্যাঁ, তোর আব্বা হুজুর চৌধুরী আফতাবউদ্দিন এই হুমায়ুনগড়ের রাজা ছিলেন। আমার আব্বা হুজুর এই রাজ্যের রাজা ছিলেন? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে তোর আব্বা হুজুরকে হত্যা করে তার সেনাপতি রাজা হয়েছে। সেই রাজ পরিবারের একজনের সেলিম, যাকে তুই ভালোবাসিস। তুই বড় হয়ে তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিবি, সেই জন্য তোকে নাগ পঞ্চমী দংশন করেছিল। এখন একদিকে তোর ভালোবাসা, অন্যদিকে তোর পিতৃ হত্যার প্রতিশোধ। বল তুই কি চাস, ভালোবাসা নাকি প্রতিশোধ? এই কথা তুমি আমাকে এতদিন কেন বলনি বাবা? তাহলে তাহলে এত বড় ভুল আমি কোনোদিন করতাম না। আজ আমার এক চোখে প্রেম, আরেক চোখে প্রতিশোধের আগুন। আমার সারা শরীর বিষে টকবক করছে। বাবা, বাবা, আমি তোমার পাছে কসম করছি, যারা আমার বাবাকে হত্যা করে মিথ্যে রাজা সেজে ওই সিংহাসনে বসে আছে, আমি তাদের কাউকে ছাড়বো না। এক এক করে তাদের নির্বংশ করব। রাজা, এবার তোমার হিসাব দেবার সময় এসেছে। না, মদ খেয়ে তুমি শেষ হয়ে যেও না। তোমাকে নিয়ে আমার অনেক ভাবনা, অনেক আশা, অনেক কল্পনা, অনেক স্বপ্ন। আমি যা চাই তা পাই না, যা পাই তা তো চাই না। তুমি কে? আরে তুমি? কমল। কিন্তু তুমি চোরের মতো কি করছো? রাজাকে। কেন? তাকে হত্যা করে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। তুমি? কে কে কে? কমল যদি রাজকুমারী হয়, তবে তাকে বিয়ে করলে তুমি হবে রাজকুমার। এই রাজ্য, রাজত্ব, সিংহাসন সবই হবে তোমার। হুজুর, এই অদমের একটা ফরিয়াদ আছে। বল। হুজুর রাজা, হুজুরের দয়ার শরীর, যদি দয়া করে এই গরিবকে ছোট্ট রাজত্বটা দান করে দিতেন হুজুর, তাহলেই গরিব বাল বাচ্চা নিয়ে বেঁচে যায়।
এত রাতে কোত্থেকে ছুটে এলি? ছোট হুজুরকে প্রেম নিবেদন করে এলি বুঝি? আচ্ছা, তুই এমন কানি কেন রে? এক চোখে তেল, আরেক চোখে নুন বেচিস। ঘরের মানুষ না খেয়ে মরে, আর পরের জন্য পুকটাটায়। জানিস না, ঘরের চেয়ে পর ভালো, পরের চেয়ে বন। দাঁড়া, আমি বেঁচে থাকতে তোকে ওই সেলিমের সাথে কোনোদিনই বনবাসী হতে দেব না। হয় তুই আমার হবি, আর না হয় দুটোকে শেষ করে আমি একাই বনবাসী। তোর এত বড় সাহস! আর এই হারামজাদি যে ওই রাজবাড়িতে সারা রাত লীলা করে এলো, সেটা চোখে পড়ে না? ও, রাজবাড়ির শ্বশুর হতে চাও না? মারে, আমি তো সুখ দেখে যেতে পারলাম না। আমাকে আমাকে তুই মাফ করে দিস মা। নাগ পঞ্চমী, আমার আমার কমলকে তুমি দেখো, আমার কমলকে। কাল রাতে চেঁচামেচি শুনছিলাম, প্রাসাদে লোক ঢুকেছিল হুজুর। তোমার কি মনে হয়? একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আপনি বিচক্ষণ, আশা করি আমার আমার ইঙ্গিত বুঝতে পারছেন। আপনি আদেশ করলে এই মুহূর্তে 2-4 জনকে হাজির করতে পারেন। এক ফোঁটা রক্ত থাকতে রাজা সাহেবের প্রাণে কোনো খতরা রাখতে দেবো না। রাজকুমারের চরণে একটু ঠাঁই পাওয়ার জন্যই তো এত কাল তার মুখের দিকে চেয়ে আছি। কুমার সাহেব দয়া করে তাড়িয়ে না দিলে তাকে ছেড়ে আমাদের লাশ হয়ে প্রাসাদ থেকে বেরোবে না। রাজকুমারের সঙ্গে জীবনেও আছি, মরণেও আছি। তার সুখেই তো আমাদের সুখ। ভাইজান, প্রাসাদে কড়া পাহারার ব্যবস্থা করো। করেছি। তোমাদের এই ভালোবাসার কথা আমারও মনে থাকবে। তবে মিথ্যে সন্দেহে কাউকে হয়রানি বা হেনস্থা করা ঠিক হবে না। ওয়াজি চাচা খালিশপুর থেকে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করা যাক। আমি নিজে এই রহস্যের সন্ধান করতে চাই। আমি জানতাম তুমি আসবে। কোনো বীরকে পেছন থেকে আক্রমণ করে না, এটা তোমার মুখের কথা। তুমি আমাকে হত্যা করতে চাও? তোমাকে হত্যা করা উচিত। কেন? অত্যাচার, অবিচার, জুলুম আর বেঈমানির প্রতিশোধ নেওয়ার জন্য। সহসা কেউ মরবে বলে মনে হচ্ছে। ওগুলো করো না, ওকে আমি জ্যান্ত ধরবো। এসো, তোমরা চারদিকে খোঁজ করো, যাও। সেলিম, শাহিন, শাহিন। জুবাই ভাই, এত রাতে কি হয়েছে? একজন শত্রু আমাদের রাজা সাহেবকে হত্যা করতে গিয়েছিল, কিন্তু পুলিশ এসে এদিকে পালিয়ে এসছে। পালিয়ে সে যাবে কোথায়? আমার হাত থেকে তার নিস্তার নেই। এদিকে এসেছে। হ্যাঁ, আততায়ীকে অবশ্য আমার শাহিন বোন খুব ভালো করে চেনে। যদি খুঁজে বের করে না দাও তাহলে ঘর তল্লাশি করতে বাধ্য হব। বেশ করুন, যদি না পান তাহলে কাল দরবারে জবাবদিহি করতে হবে। অবশ্যই। হুজুর, এই দেখুন রক্তের দাগ, এদিকে পালিয়ে গেছে। দেখি, চলো।
তবে কি সত্যি তারেক এসেছিল? আমি ওই প্রাসাদে কেন যাই তুমি ছাড়া আর কেউ জানে না। খবরটা তুমি দিয়েছিলে। আরে এই সামান্য আঘাতে আমি মরবো না। আমার প্রতি আমার মায়ের দোয়া আছে। আমি মার পা ছুঁয়ে কসম কেটেছি ওই রাজাকে হত্যা করে আমার পিতৃহত্যার প্রতিশোধ দেব এবং আমার মাকে আবার সিংহাসনে বসাবো। এবার বল তুই কেন রাজাকে আমার কথা বলেছিস? মারো, আমাকে আরো মারো, তবু আমি ওই রাজার মৃত্যু চাই, প্রতিশোধ। কিন্তু রক্ত পড়ছে যে। না না না, ও কথা বলে না। তোমাকে তোমাকে মায়ের কসম লাগে, তুমি না থাকলে যে মায়ের বুক খালি হয়ে যাবে। প্রতিশোধ নেবে কে? তোর রক্ত যে আমার রক্তে কথা বলে ভাইয়া। এখন পরিচয় দিল তুই বিশ্বাস করবি না। বাড়ি থেকে আসো, বেরিয়ে এসো। এই বাড়ি থেকে আসো, এসো, বেরিয়ে এসো। সেলাম হুজুর, সেলাম। একটা লোক গুলি খেয়ে পালিয়ে এসছে, তাকে দেখেছো? জি, ওকে আলোক চাই। আমি যদি আপনার শিকার ধরিয়ে দিই তাহলে কি এনাম পাবো? এই কুড়ে ঘর ছেড়ে রাজপ্রাসাদের ঠাই পাবে। আসুন আসুন। যা শিগগির পালাও, যাও যাও। এই কমল, 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 আরে দরজা খোল না। আরে আমাদের বরাত খুলে গেছে, হুজুর এসেছে আমাদের প্রাসাদে নিয়ে যেতে। আরে দরজা খোল। শালা গেল কোথায়? এতক্ষণ যার সাথে কথা বলছিলি সে কোথায়? বল সে কোথায়? হুজুর যদি তার জবান ঠিক রাখেন তাহলে আমি আমার জীবন দিয়ে হলো আমার ওয়াদা রক্ষা করব। আমার কাছে আরো খবর আছে। বেশ বেশ, তুমি আমার সাথে প্রাসাদে দেখা করবে। এই চল। খোদা, তুমি আমার ভাইকে রক্ষা করো খোদা। তুমি? মা, তারেক কোথায়? ওকে হুমায়ুনগড় রাজপ্রাসাদে গিয়েছিল? হ্যাঁ, পিতৃহত্যার প্রতিশোধ নিতে গিয়ে আহত হয়ে ফিরে এসেছে। মা, আমি ওকে একটু দেখতে চাই। না, তোমার সঙ্গে আমার দেখা হবে যুদ্ধের ময়দানে। তারেক, কি বলছিস? হ্যাঁ মা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে সে একজন হত্যাকারী সন্তান। তারেক! হ্যাঁ মা, ওর আব্বা হুমায়ুনগড়ের ওয়াজির। কি? তোমার আব্বা আহমেদ ইমতিয়াজ? বলো। জি। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোদের রাজার তোর আব্বা হুজুর আমার স্বামী আর সন্তানকে হত্যা করে আমার রাজ্য কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি বানিয়েছে। এবার এবার তুই এসেছিস ভালোবাসার ভান করে আমার তারেককে আমার বুক থেকে কেড়ে নিয়ে আমাকে একেবারে নিঃস্ব করতে। আরে আমি রাজমাতা, আমার তলোয়ারে আজও বিদ্যুৎ চমকায়। দরকার হলে নিজ হাতে ওই রাজা ওয়াজিরকে হত্যা করে আমার স্বামী সন্তানকে খুন করার প্রতিশোধ নেব। না মা, তোমার তারেক এখনো বেঁচে আছে। হুকুম করো, এখনই এক কোপে ওই শত্রু কন্যার মাথা কেটে তোমার পায়ে রাখি। তারেক, না, অযথা নারী নির্যাতন আমি পছন্দ করি না। যাও, চলে যাও এখান থেকে। যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখুন রানীমা, যদি আপনার কথা সত্যি হয়, যদি আমার আব্বা হুজুর একজন হত্যাকারী হয়েই থাকে, তবে আপনার পা ছুঁয়ে কসম কাটছি আমি নিজ হাতে আমার আব্বা হুজুরকে খুন না করে ওই রাজ্যের দানা পানি গ্রহণ করব না।
তাহলে তুমিই করেছিলে? জি। কেন? আমি তো আপনাকে চিনি। হুজুর হারবেন তবু পরাজয় স্বীকার করবেন না, অথচ শিকার হাতের মুঠোয় পেয়ে আমি কি করে ছেড়ে দিই বলুন? অথম যে আপনারই গোলাম। সালাম হুজুর। কে? রঙ্গা, বেদে সর্দার। ওর কাছে দারুণ খবর আছে। বলো। হুজুর, ওয়াজির কন্যা যার সাথে মেলামেশা করে সেই আপনার প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে। ওই লোকটা গুলি খেয়ে আমাদের বস্তিতে আমার ইয়ের ঘরে আশ্রয় নিয়েছিল এবং ওদের কথা শুনে মনে হলো ওরা দুজনাই হুজুরকে হত্যা করতে চায়, তাই না? জুবায়ের, বলুন। শাহিন আর সেলিমের না হয় রাজপ্রাসাদে থেকে সিংহাসনের লোভ জেগেছে, কিন্তু সামান্য একজন বেদিনী আর ওই কাঠুরিয়া? হুজুর, অধমের অপরাধ নেবেন না। অভয় দিলে হুজুরের জন্য এই গরিবের জান হাজির। জুবায়ের, তুমি তো জানো বিদ্রোহের গন্ধ পেলে আমার রক্তে মাতম জাগে। হুজুর রাজ্যের মা বাপ, ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন, তবে এখন মাথা ঠান্ডা রেখেই কাজ করা ভালো। আমার মনে হয় হুজুরকে খতম করার জন্য একটা ষড়যন্ত্র চলছে, এবং এ ব্যাপারে ওয়াজির কন্যা শাহিনকে জিজ্ঞাসাবাদ করলেই মনে হয় রহস্যের উৎসটা পাওয়া যেত। শাহিনকে তলব করো। তথাস্তু। খালেদ ভাইয়া আর আব্বা হুজুর পূর্বের রাজা সাহেবের হত্যাকারী। হ্যাঁ, এই হুমায়ুনগড়ের আসল রাজমাতা আমাদের তারেকের মা। তারেকের মা? তিনি কোথায়? রাজ্য ছেড়ে সুদূর জঙ্গলে মুখ থুবড়ে পড়ে আছে, শুধু এই আশায় যে তারেক একদিন তার পিতার হত্যাকারীকে নির্মূল করে তার পিতার রাজ্য উদ্ধার করবে। সেজন্য এই রাতের অন্ধকারে তারেক রাজাকে খুন করতে এসে নিজেই আহত হয়ে ফিরে গেছে। বলিস কি? আব্বা হুজুর এই সময় থাকলে একটা সুরাহা করা যেত। আব্বা হুজুর না থেকে বরং ভালোই হয়েছে, নইলে রানীমার কথা সত্যি হলে আমি নিজের হাতে আজ আব্বা হুজুরকে খুন করতাম। তা তুমি পারবে বোন? সে সাহস এবং কৌশল তোমার ভালো করেই জানা আছে, নইলে তোমার প্রেমিক সামান্য একজন কাঠুরিয়া আমাদের রাজা সাহেবকে হত্যা করার সাহস এবং সহযোগিতা পায় থেকে, এটা বুঝি না? কি বলতে চান আপনি? আমি কিছুই বলতে চাই না। যিনি বলতে চান তিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন। ওই পঙ্গু অপদার্থ খুনি রাজা। রসনা সংযত করে কথা বলো। জানো, ইচ্ছে করলে এই মুহূর্তে আমি তোমাকে ফাঁসিতে ঝুলাতে পারেন। আপনি চাইলে এক রাজাকে নিহত করে তার স্ত্রী, পুত্র, কন্যাকে গভীর জঙ্গলে নির্বাসন দিতে পারেন। তাতে আপনার কিছু আসে যায় না, কারণ আপনি রাজা। আপনাকে সাজা দেবে কে? চুপ রাও বেত্তমিজ। জুবায়ের, এই বেয়াদবকে আমার কারাগারে নিয়ে যাও। রাজা সাহেব, আপনি রাজ্যের একজন সর্বময় কর্মকর্তা, কিন্তু কাউকে বিনা বিচারে সাজা দেওয়া নিশ্চয় একজন রাজার কাজ নয়। তুমি কি বলতে চাও? বলতে চাই, আমার বোনকে কারাগারে পাঠাবার কি চুক্তি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ তোমার বোন এবং তুমি নিজেই অস্বীকার করতে পারো? ওই বেদে বস্তির সামান্য একজন বেদিনীকে তুমি ভালোবাসো না? বাসি, যদি বলি ওই বেদিনীও আজ রাজরানী হবার স্বপ্ন দেখে, সে শুধু তোমারই জন্যে? মিথ্যে কথা। তোমার বোন শাহিন যাকে ভালোবেসে ঘর বাঁধতে চায়, যদি বলি সেই পথের কাঙালটা আমাকে হত্যা করে আমারই রাজ্য দখল করতে চায়, যদি বলি ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্যে তোমরাও লিপ্ত, বলো তোমাদের আমি কি সাজা দেব? আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, তবে চিৎকার করে বলবো, আপনি যা জেনেছেন, যা শুনেছেন সব ভুল, সব মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। আমাদের বিরুদ্ধে এক ষড়যন্ত্র। রাজা সাহেব, আপনার ব্যর্থতা দেখে আজ আমার করুণা হচ্ছে। আপনি রাজা, সামান্য একজন নারীর প্রেমে ব্যর্থ হয়ে অন্যের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে এত বড় মিথ্যে ইলজাম লাগাতে আপনার এতটুকু লজ্জা হলো না? আর একটা কথা বললে আমার রাজ রক্ত বিদ্রোহ করবে। জুবায়ের, এদের কারাগারে নিয়ে যাও। চাচা ফিরে না আসা পর্যন্ত ওরা ওখানেই থাকবে। উনি এলেই বিচার হবে। কি বিচার করবেন রাজা সাহেব? ফাঁসির মঞ্চে দাঁড়ালে আমরা চিৎকার করে বলবো, আপনি মিথ্যে, আপনি ব্যর্থ। তারেক আর ওই বেদিনীকে গ্রেফতার করে নিয়ে এসো।
নাগপঞ্চমী দোয়া করো আজ রাজাকে শেষ করে আমি যেন প্রতিশোধ নিতে পারি। রাজা সাহেব, এই সেই বেদিনী যে আপনাকে হত্যা করতে বলছি আজ তোর বুকে রক্ত দিয়ে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। সামান্য একজন বেদিনী হয়ে তুইও রাজরানী হবার স্বপ্ন দেখিস? হ্যাঁ, যা তোর রাজার কাছে। সেলিম, শাহিনাপা, তোমরা একে বসো বসো। ওদের কাছ থেকে তারেকের ঠিকানাটা আদায় করতে পারলেই বাস, তারপর উজির সাহেব ফিরে আসার আগেই ও দুটোকে শেষ করতে পারলেই আমার পথ পরিষ্কার। তারপর ল্যাংড়া আমার শেষ নিশানা। খাও। না, ভাত খাবো না, তোদের রক্ত খাবো। বেশ বেশ, তাহলে এবার তারেকের ঠিকানাটা বলে দাও। না, বলবো না। আমরা ওয়াদা করেছি তোদের খতম না করা পর্যন্ত রাজ্যের দানা পানি স্পর্শ করবো না। না, এভাবে হবে না, একটু কসরত করতে হবে। বোন সাহেব, তুমি বুদ্ধিমতী। একদিকে তোমার ভাই, আর একদিকে তোমার ভালোবাসা। বলো, তুমি কাকে চাও? তোদের মত। রাজা সাহেব না জানলেও আমরা জেনেছি তারেক তোমার ভাই। একদিকে তোমার ভাই, আর একদিকে তোমার ভালোবাসা। বলো, কাকে তুমি চাও? না কমল, কিছুতেই বলিস না। বলো, কাকে তুমি চাও? তোর মৃত্যু চাই। জোয়েল, পাওয়া গেল ঠিকানা? হ্যাঁ হুজুর, তারেকের ঠিকানা পাওয়া গেছে। আচ্ছা, আপনি বলতে পারেন এখানে তারেক এক্ষুনি চলে যান, নইলে আমার তারেক আপনাকে খুন করে ফেলবে। আপনি মা, আপনাকে আমি কিছু বলবো না। মা না থাকার কি ব্যথা তা আমি জানি। আপনি আমার সঙ্গে চলুন। আপনাকে না পেলে তারেক নিশ্চয়ই আপনার খোঁজে আমার কাছে যাবে। ওটা আমার খুব দরকার। চলুন। না, আমি যাব না। চলুন। না, আমি যাব না। চলুন বলছি। এই, চলুন বলছি। না। চলুন, আসুন। বাবা, এই, কে তুমি? বাবা, এই সেই হুমায়ুনগড়ের রাজা। তবে রে, সরে যাও। তারেক! দাদু, দাদু, তোমার এই কি অবস্থা হয়েছে? কে তোমার এই অবস্থা করেছে? ওরে দাদু ভাই, তোর মাকে
হুমায়ুনগড়ের সেই খুনি রাজা ধরে নিয়ে গেল। মাকে বাঁচা ভাই, মনে রাখিস মার পায়ের নিচেই সন্তানের বেহেশত। দাদু, আমার মাকে স্পর্শ করে এমন সত্যি দুনিয়াতে নেই। আল্লাহর কসম, আজ মার জন্য শহীদ হয়ে যাব। মা! মা, আপনি এখানে? আরে খুনি রাজা, তুই শক্তি দিয়ে মানুষকে খুন করতে পারবি, কিন্তু আল্লাহর বিচার বন্ধ করতে পারবি না। এই রাজপ্রাসাদের চার দেয়ালে আমার স্বামী সন্তানের আত্মার চিৎকার মিশে আছে। তাদের ফরিয়াদে তোর উপর আল্লাহর গজব পড়বে। তোর এই সাধের রংমহল ভেঙে কাজ হয়ে যাবে। হুজুর, তারেক লোকজন নিয়ে প্রাসাদ আক্রমণ করতে আসছে। জুবায়ের, তুমি সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো। আজ ওকে আমি নিজ হাতে হত্যা করব। সময় সন্নিকটে, যুদ্ধে ওরা একজন মরবেই, আর একজনকে আমরা মারব। আর এদিকে খানদান তো আমাদেরই হাতে। সেলিম, শাহিন, তোরা এখানে? উনি পিতার সন্তানেরা কোথায় থাকতে পারে? খুনি? রানীমা? চুপ রও! খুনি বদমাশ ডাকাত! ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করবে না। রানীমা, এ কি বলছেন আপনি? ভুলে গেছো যেদিন তুমি আর সেনাপতি মিলে আমার স্বামী সন্তান খালেদকে হত্যা করে এই রাজ্য দখল করেছিলে? মিথ্যে রানীমা, মিথ্যে। না, আপনার খালেদ মরেনি। 20টি বছর আপনার খালেদকে নিজের সন্তানের মতো বুকে আগলে রেখে আপনাদের সন্ধান করেছি। আপনার খালেদই হলো আজ এই হুমায়ুনগড়ের রাজা। কি বললেন? আমার খালেদ বেঁচে আছে? হ্যাঁ রানীমা, ও এখানকার রাজা। আপনার খালেদই এখন হুমায়ুনগড়ের রাজা। রানীমা, রানীমা, মহল থেকে ফিরে এসে ওই বেঈমান সেনাপতিকে হত্যা করে আমি নিজেই খালেদকে পুনরায় সিংহাসনে বসিয়েছি। রানীমা, ওয়াজি সাহেব আপনি শিগগিরই যান, শিগগিরই যান। খালেদ গেছে তারেককে হত্যা করতে। সে কি? ওরা ভাই ভাইকে চেনে না। হ্যাঁ? এতক্ষণে বোধহয় সব শেষ হয়ে গেছে। সর্বনাশ। ওয়াজি সাহেব, আমার বুক খালি হবার আগে আপনি ওদের ফেরান। ওয়াজি সাহেব, ওদেরকে ফেরান। কিন্তু রানীমা, আপনাকে এই অবস্থা ফেলে রেখে তাড়াতাড়ি চলুন, চলুন। সে সুযোগ ওজির সাহেব। জুবায়ের! তুমি হয়তো জানো না, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। সে মার জন্য আজ শহীদ হতে এসেছি। তার আগে তোমার রক্তে এই হুমায়ুনগড়ের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দেব। তুমি হয়তো জানো না, এক বিদ্রোহীর জন্যই সবাইকে হারিয়ে আজ 20টি বছর আমি একা। খালেদের তরবারিতে অন্ধকারে বিদ্যুৎ চমকায়। তোমার রক্ত দিয়ে আজ থেকে এই হুমায়ুনগড়ের সব বিদ্রোহের আগুন আমি চিরতরে নিভিয়ে দেব। না! আমি একাই লড়বো।
আছে, তোর ভাই আছে, তোর মা আছে, তোর সব আছে, তোর সব আছে বাবা, তোর সব আছে। তুই এতদিন জানতিস না তোর মা আছে, ভাই আছে। মা বাজি চাচা, খালেদ, আপনার এই অবস্থা? খালেদ, আমার সময় শেষ। ওরে, ওই ওই আমাদের রানীমা, তোর মা। আল্লাহ, আল্লাহ, আমার শাহিন, আমার সেলিমকে দেখিস বাবা। তোদের সুখ আমি দেখে যেতে পারলাম না। আল্লাহ, বাজি চাচা। তারেক, আমাকে একা রেখে এতদিন তোমরা কোথায় ছিলে মা? তারেক, তারেক ভাই আমার ভাই। আজ আমার পরম সৌভাগ্য রাজা সাহেব, আপনাদের সকলকে একসাথে অতি সহজেই পেয়েছি। এত বছরের কাঙ্ক্ষিত মহামিলনটা এখানে কেন? আমার প্রাসাদেই হোক। এই মন রঙ্গা কুত্তার বাচ্চা, আমি বেঁচে থাকতে রাজা সাহেবের কোনো ক্ষতি হতে দেবো না। পান্না, হ্যাঁ ভাইজান, এতকাল তুমি আমাকে দিয়ে রাজা সাহেবের সঙ্গে ভালোবাসার ভান করিয়ে তার সবকিছু আত্মসাৎ করতে চেয়েছিলে। আমি তো মনে প্রাণে তার আপন হতে চেয়েছি, কিন্তু পারিনি। তার সারা অন্তর জুড়ে যারা ছিল তারা আজ সবাই তোমার হাতে বন্দী। তোমার দোহাই লাগে ভাইজান, এটা তুমি মুক্ত করে দাও। পাগলি, মুক্ত করার জন্য কেউ কি কখনো পাখিকে খাঁচায় পড়ে রে? কিন্তু আমার দেহে প্রাণ থাকতে এদের আমি কোনো ক্ষতি হতে দেব না। পান্না, সরে যা। না, না, না। ভাইজান, একটা কথা মনে রেখো, অন্যায়কারীকে খোদা কোনোদিন ক্ষমা করে না। রাজা সাহেব, আপনি আমাকে আমাকে ক্ষমা করে দিন। এই লাশটা সরিয়ে ফেল। রাজা সাহেব, আজ আপনাদের শেষ আর আমার শুরু। সেই উপলক্ষে সামান্য কিছু ইন্তজাম করা হয়েছে। রাঙা, একে তো চেনেন, মরহুম ওয়াজির কন্যা শাহিন। জুবায়ের, হারামখোর, তুই আমার আব্বা হুজুরকে খুন করেছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আব্বা হুজুর, এত সুন্দর আয়োজন, চোখের পানিতে ভাসেই দিও না বোন। আর এই হচ্ছে আপনার একমাত্র কন্যা রুমানা, যাকে সাপে কাটা অবস্থায় ভাসিয়ে দিয়েছিলেন। মা, রুমানা, আমার রুমানা। মা, মা, ভাইজান, আজ আজ কেন তোমাদের সঙ্গে আমার দেখা হলো? সেদিন সেদিন কেন আমার মরণ হলো না? বলো বলো, এখন আমি কি করব? কিছুই করতে হবে না, সবাইকে একটু মনোরঞ্জন করো। নাচো। শয়তান, ভেবেছো আমরা সবাই বন্দি, অসহায়? আরে, যার কেউ নেই তার আল্লাহ আছে, তোর উপর আল্লাহর গজব পড়বে। নাচো, নাচো।
মাগো মাগো, এতকাল রাজ্য রাজত্ব আমার কাছে অসহ্য লাগতো। মনে হতো কেউ আমাকে রাজা বানিয়ে সাজা দিচ্ছে। আজ তোমার কোলে মাথা রেখে মনে হচ্ছে আসলে আমি কত সুখী। মা, মাগো, মা, আমার বাঁচতে ইচ্ছে করছে। খালেদ ভাইয়া, ভাইয়া, তুমি আমার খালেদকে নিয়ে